খবরের শিরোনামে প্রায়ই পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ এর মতো শব্দগুলো দেখা যায়। কিন্তু এই শব্দগুলোর আসলে মানে কি? রাজনীতির বাইরেও এর পেছনে একটা মৌলিক বৈজ্ঞানিক প্রক্রিয়া কাজ করে। এই বিজ্ঞানকে বোঝা আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক সমস্যা, অর্থাৎ ইরান ও ইসরায়েলের মধ্যেকার সম্পর্ক বোঝার জন্য অত্যন্ত জরুরি। আজ আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা করব। আমরা এর পেছনের মৌলিক পদার্থবিদ্যা, এর বিভিন্ন ব্যবহার এবং কিভাবে এই বৈজ্ঞানিক প্রক্রিয়া আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তা দেখব। এই আলোচনা কেবল বিমূর্ত বিজ্ঞান নিয়ে নয়, এটি বৈশ্বিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারমাণবিক বিস্তার রোধের জটিলতার সাথেও জড়িত। এই ভিডিও শেষ হওয়ার পর আপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী এবং কেন এটি এত আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে সে সম্পর্কে একটি পরিষ্কার এবং বৈজ্ঞানিক ধারণা তৈরি হবে। আমরা পরমাণু এবং আইসোটোপের মৌলিক ধারণা থেকে শুরু করব, তারপর সমৃদ্ধকরণের পদ্ধতিগুলো, বিশেষ করে সেন্ট্রিফিউজ এবং কিভাবে সেগুলোর মাধ্যমে এত নিখুঁত বিভাজন সম্ভব হয় তা বিস্তারিতভাবে দেখব। আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ ফিসাইল পদার্থ সম্পর্কেও ব্রিফলি আলোচনা করব। সবশেষে আমরা এই বৈজ্ঞানিক ধারণাগুলোকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক অভিনেতাদের নিরাপত্তা উদ্বেগের নির্দিষ্ট প্রেক্ষাপটের সাথে সংক্ষেপে যুক্ত করব। তো চলুন শুরু করা যাক। সমৃদ্ধকরণ বোঝার জন্য প্রথমে আমাদের আণুবীক্ষণিক স্তরে দেখতে হবে। আমাদের চারপাশের সবকিছুই পরমাণু দিয়ে তৈরি। একটি পরমাণুর কেন্দ্রে একটি ছোট, ঘন নিউক্লিয়াস থাকে, যা ইলেকট্রনের একটি মেঘ দ্বারা পরিবেষ্টিত থাকে। নিউক্লিয়াস নিজেই দুই ধরনের উপারমাণবিক কণা নিয়ে গঠিত: ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং চার্জবিহীন নিউট্রন। একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যাই মূলত মোলটিকে সংজ্ঞায়িত করে। উদাহরণস্বরূপ, একটি প্রোটনযুক্ত পরমাণু সবসময়ই হাইড্রোজেন হয়, 6টি প্রোটন কার্বনকে সংজ্ঞায়িত করে এবং 92টি প্রোটন ইউরেনিয়ামকে সংজ্ঞায়িত করে। প্রতিটি মৌলের নিজস্ব রাসায়নিক বৈশিষ্ট্য থাকে যা তার ইলেকট্রন বিন্যাস দ্বারা নির্ধারিত হয়, এবং এটি আবার প্রোটন সংখ্যার উপর নির্ভর করে। এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আসে: আইসোটোপ। যেখানে প্রোটনের সংখ্যা একটি মৌলকে সংজ্ঞায়িত করে, সেখানে একটি পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন হতে পারে। একই মৌলের যে পরমাণুগুলিতে নিউট্রনের সংখ্যা ভিন্ন হয় সেগুলোকে আইসোটোপ বলে। এগুলি রাসায়নিকভাবে অভিন্ন হলেও ভরের দিক থেকে সামান্য ভিন্ন হয়। ইউরেনিয়ামের ক্ষেত্রে দুটি প্রধান প্রাকৃতিক আইসোটোপ রয়েছে যা পারমাণবিক প্রযুক্তির সাথে সম্পর্কিত: ইউরেনিয়াম 238 এবং ইউরেনিয়াম 235। পৃথিবী থেকে খনিজ হিসেবে পাওয়া প্রাকৃতিক ইউরেনিয়াম এর অধিকাংশই হল ইউরেনিয়াম 238, যা মোট পরিমাণের প্রায় 99.27%। অন্যদিকে ইউরেনিয়াম 235, যা একটি বিরল কিন্তু গুরুত্বপূর্ণ আইসোটোপ, তা মাত্র প্রায় 0.72%। ভরের পার্থক্য, যদিও আপাতদৃষ্টিতে ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ। ইউরেনিয়াম 238-এ 146টি নিউট্রন থাকে, যখন ইউরেনিয়াম 235-এ 143টি নিউট্রন থাকে। ভরের এই সূক্ষ্ম পার্থক্যটি সব সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় ব্যবহার করা হয়, কারণ রাসায়নিক বিভাজন কার্যকর নয়। যদিও ইউরেনিয়াম 235 প্রাকৃতিক পরিমাণে উল্লেখযোগ্যভাবে প্রাপ্ত একমাত্র ফিসাইল উপাদান, তবে এটি একমাত্র উপাদান নয় যা একটি নিউক্লিয় চেইন রিঅ্যাকশন বজায় রাখতে পারে, তা জানা জরুরি। প্লুটোনিয়াম 239 আরেকটি গুরুত্বপূর্ণ ফিসাইল উপাদান। এটি প্রকৃতিতে উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া যায় না, তবে পারমাণবিক চুল্লিতে এটি উৎপন্ন হয় যখন ইউরেনিয়াম 238 নিউট্রন শোষণ করে এবং ধারাবাহিক তেজস্ক্রিয় ক্ষয়ের মধ্য দিয়ে যায়। তৃতীয় ফিসাইল পদার্থ ইউরেনিয়াম 233, থোরিয়াম 232 থেকে তৈরি করা যেতে পারে, যা ইউরেনিয়ামের চেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এই প্রক্রিয়াটিতে রিঅ্যাক্টরের ভিতরে নিউট্রন শোষণও জড়িত, যা উর্বর থোরিয়ামকে মধ্যবর্তী ক্ষয় ধাপের মাধ্যমে ফিসাইল ইউরেনিয়াম 233-এ রূপান্তরিত করে। এই তিনটি, অর্থাৎ ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম 239 এবং ইউরেনিয়াম 233 হল পারমাণবিক প্রযুক্তিতে ব্যবহৃত প্রধান ফিসাইল পদার্থ। তবে আজ আমাদের মনোযোগ প্রাকৃতিক ইউরেনিয়ামের ইউরেনিয়াম 235 উপাদান বাড়ানোর প্রক্রিয়ার উপর, যা সমৃদ্ধকরণ নামে পরিচিত। তাহলে এখন দেখা যাক কেন ইউরেনিয়াম 235 এত গুরুত্বপূর্ণ। এটি ফিসাইল, অর্থাৎ একটি ধীর গতিশীল নিউট্রন দ্বারা আঘাত পেলে এর নিউক্লিয়াস সহজেই বিভক্ত হতে পারে। এই বিভাজনকে নিউক্লিয় ফিশন বলে। যখন ফিশন ঘটে, ইউরেনিয়াম 235-এর নিউক্লিয়াস 2 বা তার বেশি ছোট নিউক্লিয়াসে ভেঙে যায়, যাকে ফিশন প্রোডাক্ট বলা হয়। এই প্রক্রিয়াটি প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে, যা যেকোনো রাসায়নিক প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি। গুরুত্বপূর্ণভাবে, ফিশন অতিরিক্ত নিউট্রনও নির্গত করে,
সাধারণত 2 বা 3টি। এই নতুন নির্গত নিউট্রনগুলো ইউরেনিয়াম 235-এর অন্যান্য পরমাণুতে আঘাত করতে পারে, যার ফলে সেগুলোতেও ফিশন ঘটে এবং আরও শক্তি ও আরও নিউট্রন নির্গত হয়। ঘটনার এই শৃঙ্খলকে নিউক্লিয় চেইন রিত্যাকশন বলা হয়। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই চেইন রিত্যাকশনটি সাবধানে নিয়ন্ত্রণ করা হয় যাতে ধারাবাহিক তাপ উৎপন্ন হয়, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বিপরীতে, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে একটি অনিয়ন্ত্রিত, দ্রুত চেইন রিত্যাকশন শুরু করা হয় যাতে সমস্ত শক্তি তাৎক্ষণিকভাবে নির্গত হয়ে বিস্ফোরক শক্তি তৈরি হয়। ইউরেনিয়াম 235-এর ঘনত্ব সরাসরি নির্ধারণ করে যে একটি নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া সম্ভব কিনা, অথবা একটি অনিয়ন্ত্রিত, বিস্ফোরক প্রতিক্রিয়া ঘটতে পারে কিনা। সমৃদ্ধকরণের চ্যালেঞ্জটি এই সত্যে নিহিত যে ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238 রাসায়নিকভাবে অভিন্ন। তারা রাসায়নিক বিক্রিয়ায় একইভাবে আচরণ করে। তাদের আলাদা করার একমাত্র ভৌত বৈশিষ্ট্য হল তাদের ভরের সামান্য পার্থক্য। ইউরেনিয়াম 238 সামান্য বেশি ভারী। এই প্রায় অভিন্ন আইসোটোপগুলিকে আলাদা করা একটি অত্যন্ত কঠিন প্রযুক্তিগত কাজ, যা মাইক্রোস্কোপিক ওজনের পার্থক্যের উপর ভিত্তি করে বালির কণা বাছাই করার সাথে তুলনীয়। ঐতিহাসিকভাবে, সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত প্রথম শিল্পমাপের পদ্ধতিগুলির মধ্যে একটি ছিল গ্যাস ডিফিউশন। এটি ব্যবহার করার জন্য ইউরেনিয়ামকে প্রথমে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড নামক একটি গ্যাসী যৌগে রূপান্তরিত করা হতো। এই গ্যাসটিকে তারপর হাজার হাজার ছিদ্রযুক্ত বাধা বা মেমব্রেনের মধ্য দিয়ে পাম্প করা হতো। এর হালকা ভরের কারণে ইউরেনিয়াম 235 UF6 অণুগুলি ভারী ইউরেনিয়াম 238 অণুগুলির চেয়ে কিছুটা দ্রুত চলে এবং তাই ছোট ছিদ্রগুলির মধ্য দিয়ে আরও ঘন ঘন অতিক্রম করে। এক ধাপে এই পৃথকীকরণ প্রভাব খুব সামান্য, তাই উল্লেখযোগ্য সমৃদ্ধকরণ অর্জনের জন্য শত শত, এমনকি হাজার হাজার ধাপকে সিরিজে সংযুক্ত করতে হয়। গ্যাস ডিফিউশন প্ল্যান্টগুলো বিশাল হয় এবং পাম্প চালাতে এবং গ্যাসের প্রবাহ বজায় রাখতে প্রচুর পরিমাণে শক্তি খরচ করে, যার ফলে এটি একটি অত্যন্ত শক্তিনিবিড় এবং ব্যয়বহুল পদ্ধতি। আজকাল সবচেয়ে প্রচলিত এবং অনেক বেশি কার্যকর পদ্ধতি হল গ্যাস সেন্ট্রিফিউজ। কল্পনা করুন একটি লম্বা, নলাকার রোটর অবিশ্বাস্য দ্রুত গতিতে ঘুরছে, প্রায়শই এর বাইরের দেয়ালে শব্দের গতি অতিক্রম করে। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস সেন্ট্রিফিউজের ভিতরে প্রবেশ করানো হয়। যখন সিলিন্ডারটি ঘোরে, তখন ভারী ইউরেনিয়াম 238-এর অণুগুলি বিশাল কেন্দ্রাতিক বলের কারণে সেন্ট্রিফিউজের দেয়ালের দিকে বাইরের দিকে ছিটকে যায়, যখন সামান্য হালকা ইউরেনিয়াম 235-এর অণুগুলি কেন্দ্রীয় অক্ষের কাছাকাছি আরও ঘনীভূত অবস্থায় থাকে। এটি ঘূর্ণায়মান গ্যাসের অভ্যন্তরে একটি সূক্ষ্ম বিভাজন গ্রেডিয়েন্ট তৈরি করে। ভিতরের স্কুপ বা পাইপগুলি কেন্দ্র থেকে সামান্য সমৃদ্ধ গ্যাস, ইউরেনিয়াম 235-এর উচ্চতর ঘনত্ব সহ, এবং পেরিফেরি থেকে কম সমৃদ্ধ গ্যাস, ইউরেনিয়াম 238-এর উচ্চতর ঘনত্ব সহ নিষ্কাশন করে। একটি সেন্ট্রিফিউজ থেকে প্রাপ্ত সমৃদ্ধকরণের এই সামান্য বৃদ্ধি এরপর বাড়ানো হয়। এই ধরনের হাজার হাজার সেন্ট্রিফিউজ সিরিজে সংযুক্ত হয়ে একটি ক্যাসকেড গঠন করে। একটি সেন্ট্রিফিউজ থেকে সামান্য সমৃদ্ধ উপাদান পরবর্তী সেন্ট্রিফিউজের ইনপুট হয়ে যায়, ধীরে ধীরে ইউরেনিয়াম 235-এর ঘনত্বকে কাঙ্ক্ষিত স্তরে বৃদ্ধি করে। এই ক্যাসকেড বিন্যাস সমৃদ্ধকরণের স্তরগুলি সূক্ষ্মভাবে সমন্বয় করার সুযোগ দেয় এবং এই প্রক্রিয়াটিকে গ্যাস ডিফিউশন পদ্ধতির চেয়ে অনেক বেশি শক্তিদক্ষ এবং কম্প্যাক্ট করে তোলে। সমৃদ্ধকরণের স্তর একটি গুরুত্বপূর্ণ কারণ, যা ইউরেনিয়ামের ব্যবহারকে সরাসরি নির্ধারণ করে। নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম, সাধারণত ইউরেনিয়াম 235 3 থেকে 5% সমৃদ্ধ করা হয়। এই ঘনত্ব বেশিরভাগ বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য যথেষ্ট এবং নিরাপদ, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি নিয়ন্ত্রিত এবং টেক্সি চেইন রিত্যাকশন প্রদান করে। এটি সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় না। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম, ইউরেনিয়াম 235 20% বা তার বেশি সমৃদ্ধ করা হয়। এই স্তরটি অনেক বেশি শক্তিশালী। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ইউরেনিয়াম সাধারণত প্রায় 90% ইউরেনিয়াম 235 পর্যন্ত সমৃদ্ধ করা হয়, যাকে অস্ত্রগ্রেড ইউরেনিয়াম বলা হয়। এই উচ্চ ঘনত্ব একটি দ্রুত, অনিয়ন্ত্রিত চেইন রিত্যাকশন সম্ভব করে তোলে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে 3 থেকে 5% সমৃদ্ধি অর্জন করতে যথেষ্ট প্রচেষ্টা লাগে, কিন্তু 20% থেকে 90% সমৃদ্ধি বাড়াতে প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে 20% পৌঁছানোর প্রাথমিক উল্লম্ফনের চেয়ে তুলনামূলকভাবে কম অতিরিক্ত প্রচেষ্টা এবং সময় লাগে। নিম্ন স্তরে সমৃদ্ধি করার ক্ষমতা মৌলিকভাবে অনেক উচ্চ স্তরে পৌঁছানোর প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করে, যদি পর্যাপ্ত সময় এবং সেন্ট্রিফিউজ সরবরাহ করা হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি 1950-এর দশকে শান্তিপূর্ণ শক্তি উৎপাদনের ঘোষিত লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল। তবে নাতাঞ্জ এবং ফোর্ডোয়ের মতো স্থাপনা সহ এর বিকাশ ক্রমাগত আন্তর্জাতিক নজরদারির অধীনে ছিল,
যার ফলে এর স্বচ্ছতা এবং শান্তিপূর্ণ উদ্দেশ্য ছাড়া অন্য সম্ভাব্য ব্যবহার সম্পর্কে উদ্বেগ তৈরি হয়েছিল। 2015 সালে ইরান এবং বিশ্বের ক্ষমতাধর দেশগুলো জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিওএ-তে সম্মত হয়। এই চুক্তিটি ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রমকে কঠোরভাবে সীমাবদ্ধ করে ইউরেনিয়াম 235-এর পরিমাণ 3.67% সীমিত করে এবং তাদের সেন্ট্রিফিউজের সংখ্যা কমিয়ে দেয়, বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। উদ্দেশ্য ছিল ইরানের ব্রেকথ্রু টাইম, অর্থাৎ যথেষ্ট অস্ত্রগ্রেড ইউরেনিয়াম তৈরি করতে আনুমানিক সময় 1 বছরের বেশি বাড়িয়ে দেওয়া। 2018 সালে আমেরিকা জেসিপিওএ থেকে বেরিয়ে যাওয়ার এবং পরবর্তীতে নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপ করার পর ইরান ধীরে ধীরে চুক্তির সীমা অতিক্রম করতে শুরু করে। তারা সমৃদ্ধির মাত্রা বাড়িয়ে ইউরেনিয়াম 235-কে 20% এবং পরে 60% পর্যন্ত নিয়ে যায় এবং সেন্ট্রিফিউজ গবেষণা ও স্থাপনও প্রসারিত করে। যদিও 60% অস্ত্রগ্রেড নয়, এটি 90% পৌঁছানোর পথকে উল্লেখযোগ্যভাবে সংক্ষিপ্ত করে এবং আঞ্চলিক অভিনেতাদের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তোলে। ইরানের সমৃদ্ধি ক্ষমতার অগ্রগতি আঞ্চলিক বিভিন্ন দেশ, বিশেষ করে ইসরায়েলের জন্য নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তাদের নেতারা ধারাবাহিকভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, ইরানের পারমাণবিক অগ্রগতিকে একটি গুরুতর আঞ্চলিক চ্যালেঞ্জ হিসেবে গণ্য করে। এটি ব্রেকথ্রু টাইম এর কৌশলগত গুরুত্ব তুলে ধরে, অর্থাৎ যদি ইরান একটি পারমাণবিক অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নেয়, তবে একটি অস্ত্রের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে যে আনুমানিক সময় লাগবে, উচ্চতর সমৃদ্ধি স্তর এবং বৃহত্তর সেন্ট্রিফিউজ ক্ষমতা সহ, এই সমালোচনামূলক সময়টি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যদিও এই উদ্বেগগুলো মোকাবেলার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে বিকশিত প্রযুক্তিগত সক্ষমতা এবং আঞ্চলিক গতিশীলতা চলমান জটিলতাগুলোকে তুলে ধরে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বৈজ্ঞানিক সূক্ষ্মতা বোঝা এই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক চ্যালেঞ্জে ঝুঁকির মধ্যে থাকা মূল বিষয়গুলো উপলব্ধি করার জন্য অপরিহার্য। আশা করি এই ভিডিওটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পেছনের বিজ্ঞান এবং ইরান ও ইসরায়েলের সাথে জড়িত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এর ভূমিকা স্পষ্ট করতে সাহায্য করেছে। যদি আপনি এই ব্যাখ্যাটিকে সহায়ক মনে করেন, তবে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন, এটি এমন অন্যদের সাথে শেয়ার করুন যারা এই অন্তর্দৃষ্টি থেকে উপকৃত হতে পারেন, এবং জটিল বৈশ্বিক সমস্যাগুলির উপর আরও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্ট করে জানান যে আর কোন জটিল বিষয়ে আপনি আমাদের বিশ্লেষণ করতে চান। দেখার জন্য ধন্যবাদ।